এখনই উঠছে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, জানালেন আইন উপদেষ্টা। সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। শাপলা প্রতীক না পাওয়ায় ষড়যন্ত্র দেখছে এনসিপি। আওয়ামী লীগ নিয়ে জিএম কাদেরের বক্তব্যে ক্ষোভ। $144 ধারা বহাল থাকলেও স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন, নিরাপত্তার চাদরে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুর্গোৎসবের মহানবমীতে আনন্দ বিষাদের মিশেল। বিজয়া দশমীতে কাল প্রতিমা বিসর্জন। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম। পরিচালক পদে বিএনপি পন্থী 15 জনের মনোনয়ন প্রত্যাহার। এবং হাই রিস্ক জোনে ত্রাণ নৌবহর। ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে এগুচ্ছে গাজা উপকূলের দিকে। যাচ্ছে পুরো খবরে। দৃশ্যপটে না থেকেও আলোচনায় আওয়ামী লীগ। সম্প্রতি প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি সহসাই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? এমন গুঞ্জন যখন সব মহলে, তখন বিষয়টি পরিষ্কার করলেন আইন উপদেষ্টা। তিনি জানিয়েছেন এমন কোনো সম্ভাবনা নেই। বিশ্লেষকদের মত হলো দল হিসেবে এবং তার নেতাকর্মীদের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরার কোনো সুযোগ নেই। They remain valid as a party. Okay. So, but activities for the time being is suspended. Anytime it could be open. You mean you could? এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকেই রাজনীতির মাঠে গুঞ্জনের হাওয়া। তবে কি শীঘ্রই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? Election Commission has decided. মঙ্গলবারই বিষয়টির এরকম ব্যাখ্যা দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট বাংলা ফ্যাক্ট। তারা বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ হওয়ার পর দলটির কার্যক্রম শুরু হতে পারে, এমনটাই বুঝিয়েছেন ডক্টর ইউনূস। একই সুরে কথা বলেন আইন উপদেষ্টাও। বুধবার বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে যেয়ে তিনি জানান, দ্রুতই আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদের সাথে। তার মতে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় কেউ চাইলেও বিচার শেষ হবার আগে আওয়ামী লীগের কার্যক্রম শুরুর সুযোগ নেই। এটা কিন্তু মনে হয় না যে তার এই ইন্টারভিউ থেকে এটা সিদ্ধান্তে আসা যায়, এটা আমার মনে হয় না যে বিচার বাদ দিয়ে উনি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই বৈধতা দিয়ে দেবেন। কিছু দৃশ্যমান বিচার তো হতেই হবে, তো সেই দৃশ্যমান বিচার, তারপরে এখানে আপনার ধরেন ফিরায় আনার তো কিছু রিস্ক থাকতেই পারে, তো সেগুলো আপনি একটা ব্যবস্থা না করে তো আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতে পারেন না। তো ফিরে আনবেন কীভাবে? তো সেক্ষেত্রে তো ইউনূসের বিপক্ষে আরেকটা ব্যাকলেশ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগে জুলাই আগস্ট হত্যার দায়ে 25 কার্যদিবসে শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য। মিলেছে 5টি অভিযোগের সুস্পষ্ট প্রমাণ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। যারা শেখ হাসিনার পতন মানতে পারেননি, তারা এই দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর নির্বাচিত সরকার এলে ষড়যন্ত্রের সুযোগ থাকবে না বলে মনে করেন ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি, তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়বদ্ধতা থাকবে, তখন চেয়ারে বসে চেয়ারের অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না।
প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসি শাপলা বরাদ্দ না দিয়ে ষড়যন্ত্র দেখছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জিএম কাদেরের বক্তব্য নিয়েও ক্ষোভ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন এনসিপি নেতা আক্তার হোসেন। রাজনীতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে মুখোমুখি হন চ্যানেল 24-এর। জানান নির্বাচনের নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক নিয়ে দলের শক্ত অবস্থানের কথাও জানান তিনি। উচ্চকক্ষ যদি পিআর এর পদ্ধতিতে না হয়, সেটা যদি নিম্নকক্ষের অনুপাতে হয়, তাহলে সেটা নিম্নকক্ষের একটা রেপ্লিকা হবে। সেটা শুধুমাত্রই সরকারি দল যারা থাকবেন তাদেরই একটা পুনর্বাসন কেন্দ্র হিসেবে উচ্চকক্ষ ফাংশনেবল হয়ে উঠবে না। শাপলাকে বাংলাদেশের মানুষেরা এনসিপির প্রতীক হিসেবে খুবই দারুণভাবে গ্রহণ করেছে। সেক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে কিনা এবং সেই ষড়যন্ত্রগুলো যাতে করে কেউ টিকে থাকতে না পারে, তো আমাদের দলের নেতৃবৃন্দরা যারা আছেন তারা শক্ত ভূমিকার কথা ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্যের জন্য জিএম কাদেরের শাস্তি চান এনসিপির এই নেতা। যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক কার্যক্রমে তার অংশগ্রহণ করার কোনো মানেই থাকে না, সেক্ষেত্রে তারা আওয়ামী লীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন, ফেসিবাদী সংগঠনকে বাংলাদেশের নির্বাচনে নিয়ে আসার যে কথা তারা উচ্চারণ করেছেন, এই জন্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন আক্তার হোসেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। এই সফরে প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে ভাষণ দেন, বক্তব্য দেন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সাথে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। 4 দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন। দুর্গোৎসব এবং স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপিত 8 দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত শিথিল করায় জেলা শহরে বেড়েছে কর্মচাঞ্চল্য। সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী যান চলাচল শুরু হয়। দুপুর থেকে সাজেক সড়কে চলে পর্যটকবাহী যানবাহন। খোলা হয়েছে দোকানপাট, তবে এখনও বহাল রয়েছে 144 ধারা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএন এবং আনসার সদস্যরা। এবার থাকছে উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর। আর একদিন পরে মর্ত ছেড়ে কৈলাসের স্বামীর ঘরে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। মহানবমীতে তাই ভক্তদের মাঝে আনন্দের সাথে বিষাদের সুর। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্রমতে অসুর বিনাশে বিজয়ের দিন দুর্গা নবমী। এদিন রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন দশভুজা দেবী। মন্দির মণ্ডপে সন্ধি পুজোয় শুরু হয় নবমীর তিথি। দেবীর চরণে পদ্মফুল নিবেদন করে বন্দনা হয় হিমালয় দুহিতার। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ, সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি। আমরা সারা পৃথিবীর মানুষের জন্য কামনা করেছি। মহাস্নান হয়েছে দেবীর এবং আমরা দেবীকে আমাদের যে বিহিত বিধান অনুযায়ী সে অনুযায়ী পূজা অর্চনা করেছি। বিহুত পূজায় আরতির পর অঞ্জলির পরশ নিতে ভিড় পড়ে যায় ভক্ত দর্শনার্থীদের। দেশ ও দশের সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায় নত জানো সনাতন ধর্মাবলম্বীরা। অন্যান্য বছর যেরকম নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বেশি করে প্রার্থনা করা হয়, এবার মনে হয় সেখান থেকে সরে এসে একটু আশেপাশে সবার জন্য, দেশের জন্য, পারিপার্শ্বিক মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কামনা করছি। একটা মানুষের ষড়রিপু, এই রিপুগুলো যাতে দূরীভূত হয়
আমি যাতে আমার মধ্যে মানবিক মূল্যবোধগুলো যাতে বিকশিত হয় এবং আমার পরিবার যাতে সেই ধারায় পরিচালিত হয়। আমরা যদি নিজেরা সবসময় ঠিক থাকি তাহলে দেশবাসীও ঠিক থাকবে, আমাদের দেশটাও ঠিক থাকবে, আশেপাশের মানুষজনও ঠিক থাকবে। রাত পোহালেই এবারের মতো বিদায় দিতে হবে দুর্গতি নাশিনীকে। তাই দেবী ভক্তদের মাঝে আনন্দের সাথে আছে বিষাদের সুরও। ভক্তি শ্রদ্ধায় আরাধনা চলে দেবী দুর্গার। অঙ্গীকার ছিল মনের অসু দমনের। অঙ্গীকারটা এটাই যে আসলে নিজের ভ্যালিউজ, নিজের মূল্যবোধ নিয়ে যেতে এগিয়ে যেতে পারি এবং সাথে সাথে আসলে যত বেশি মানুষকে সাহায্য করা সম্ভব হয় সেটা যাতে করতে পারি। আমি চাই বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বন্ধ হয়ে যাক, পৃথিবীর সব মানুষ যেন শান্তিতে থাকে পারে, সমৃদ্ধ হয়। নিজের যে ভুল কাজগুলো সেগুলোকে সঠিক পথ দেখানো, তারপর নিজেকে সংস্কার করা, যে এসব কাজ করা থেকে বিরত থাকা। বৃহস্পতিবার দর্পণ বিসর্জন ও ঢাক কাসরের বাদ্যে দেবীর ভক্তরা মাতবেন সিঁদুর খেলায়। তারপর হবে বিজয়া বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। সনাতন শাস্ত্রমতে দোলাই দেবীর গমন ঘিরে শঙ্কা আছে, তবুও ভক্তদের প্রার্থনা অশুভের বিনাশে আগামী বছরও দুর্গোৎসব হবে শান্তি ও সম্প্রীতির আবহে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই। বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন, কোনো অসুবিধা হবে না। কোনোরূপ কোনো কিছু হইলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যথাযথ ব্যবস্থা নেব এবং অধিক সংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। যান্ত্রিক জীবনে লুকিয়ে থাকা সম্পর্কের, প্রেমের আর স্মৃতির সাদা উপন্যাস কাশফুল। ঋতুর পালাবদল মানে শুধু ক্যালেন্ডারের হিসেব নয়, বদলায় মানুষের ভেতরের অনুভবও। কাশফুলের সাদা ঢেউ যেন নতুন করে শেখায় সৌন্দর্য কখনোই পুরনো হয় না। মমিনুল ইসলাম মমিন এবং মেহেদি মিরাজের ক্যামেরায় শরৎ, মানুষ আর কাশফুলের গল্প জানাচ্ছেন নীল মাহবুব। মানুষ যদি কাশফুল হতো কিংবা কাশফুল যদি মানুষ, তবে কি উড়ে যেত সব অবিশ্বাসের রং মাখা ফানুষ। মানুষ কি শুধরে নিত সব ফুল, যেমন শুভ্র কাশফুল। হয়তো মানুষ হয়ে উঠত সাদামাটা এই ফুলের মতো কোমল অথচ অবিচল। হয়তো পাখি নয়তো ঘাসফড়িং হয়ে ছুঁয়ে যেত স্বল্প সময়ের এমন আধিপত্যকে। শুদ্ধতার নিঃশ্বাসে শুষে নিত আছে যত বিষ বাষ্প, হয়ে উঠত শান্তির শঙ্খধ্বনি। আজ সেই শরতের গল্প। অযত্নে ফোটা কাশফুল আড়ত করে রাখে যে, এ যেন বায়না করে খাজনা দিয়ে কেনা। যদিও শহর থেকে দূরে, তবে শহুরে মনের কাছে। কারো কাছে শরতের এই সাদা পতাকা মন ভাবুকের আয়না, কারো কাছে শৈশবের সাদা ডাক পিয়ন, অপু দুর্গার ট্রেনের হুইসেল বাজানো উচ্ছ্বাস, যেখানে মেঘ ভেসে ওঠে শব্দ হয়ে, আর কাশফুল দাঁড়িয়ে থাকে তার পাঠক হয়ে। শরতের এই শ্বেত শুভ্র সমুদ্র যেন ময়ূরের পেখম, আলো পড়লে নেচে ওঠে যার রংধনু রং। দিনের শুরুতে যে সাদা মেঘবালিকা, শেষ বিকেলে সে সোনার গহনা পরা রূপবতী এক ললনা। অথচ যার কোমলতাই নেই বর্ণের টানাপোড়েন, নেই ঘ্রাণ বৈষম্যের দীর্ঘশ্বাসও। কাশফুল আমাদের শেখায় ভালোবাসা ভাঙলেও সম্পর্ক থাকে। শহর হোক না যতই যান্ত্রিক, অনুভূতি টিকে যায়। আর মানুষ নিঃসঙ্গ শেরপা হলেও কোথাও না কোথাও জড়িয়ে থাকে কারো না কারো সাথে, কাশফুলের মতো বিক্ষিপ্ত ছন্ন ছাড়া অথচ নিখুঁত সৌন্দর্যে ভরা। তাই তো আওড়াই কাশফুলের কাব্য। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস।
নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভাইরাল হওয়া হাতকড়া পরিহিত ছবি ভুয়া বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে। যশোরের কেশবপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এমনটা বলেন তিনি। এগুলো সমস্ত ভুয়া খবর, এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি ওনার আত্মীয় স্বজন সহ হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেছে। পুরো ইনভেস্টিগেশন কিছু রিপোর্ট এসছে, এরপরে আরো তদন্ত হবে, তদন্ত হলে বিস্তারিত জানা যাবে। রাতের ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা, বিকল হয়ে পড়ে বহু যানবাহন। ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে যে নিম্নচাপের প্রভাবে আরও 3 দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতায় বিকল সিএনজিটি টেনে নিয়ে আসছিলেন এই বৃদ্ধ চালক। রাতের বৃষ্টিতে ঢাকার কিছু সড়কের পানি নামেনি দুপুরেও, ফলে খানাখন্দে পড়ে যাওয়ার আতঙ্ক নিয়েই পথ চলেছেন সেসব এলাকার বাসিন্দারা। রাস্তার গর্ত থাকলে এগুলো দেখা যায় না, রিক্সা চলাচলের সমস্যা, এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাইটা থুয়ে গেছে, 1 বছরও খবর নাই। রিক্সা দেখা গেছে ছাত্রী লয়ে যায়, পড়ে যায়, হাত পাও ভাঙে, কিন্তু ওরা দেখে এরপর ওরা পদক্ষেপ নেয় না। ভোগান্তির ছবি চোখে পড়ে নিউ মার্কেট এলাকায়ও। সড়কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানপাট। দোকানের ভিতরে পানি ঢুকে, ফ্রিজ নষ্ট হয়, তারপরে যে আসবাবপত্র থাকে ওগুলো নষ্ট হয়। পানি যে দোকানের ভিতর বললাম 1 হাঁটু হয়ে গেছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে। আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যে ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের কোনো জায়গায় ভারী বর্ষণজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এই বৃষ্টিপাত অ্যাটলিস্ট 3 দিন তার বিরাজমান থাকতে পারে। অতিরিক্ত বর্ষণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। চাহিদা থাকার পরও জাপানে দক্ষ কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। 6 মাসে দেশটিতে একজন কর্মীও পাঠাতে পারেনি 62টি রিক্রুটিং এজেন্সি। অবারিত সুযোগ আর উন্নত জীবনের হাতছানি থাকলেও নানা জটিলতায় জাপানের শ্রমবাজার। যদিও ধুঁকতে থাকা এই শ্রমবাজারে 1 লাখ কর্মী পাঠাতে বিশেষ সেল গঠন করেছে সরকার। সম্রাট হোসেনের রিপোর্ট। যেখানে শর্টকাটে বিদেশ যেতে মরিয়া অনেক বাংলাদেশি, সেখানে জাপান যেতে ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন নরসিংদীর সজীব হোসেন। অনার্স পড়ুয়া এই তরুণ চেষ্টা করছেন নিজেকে দক্ষ করে তুলতে। এগ্রিকালচার ভিসায় জাপান যেতে প্রতিদিন আসছেন বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ সেন্টারে। জাপানের যার আগে যে প্রসেসিংটা, যে ভাষাটা জানতে হবে, সেটা এখান থেকে পাওয়া যাবে, তো এই কারণে এখানে আসা। সজীবের মতো জাপান যেতে ইচ্ছুক অনেক কর্মী প্রাথমিক মানদণ্ড পূরণে শিখছেন জাপানি ভাষা। এরপর নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মদক্ষতা অর্জন করে যেতে চান বিদেশ। কনভারসেশনটা ক্লিয়ার করতে চাচ্ছি, যেন ওইখানে গেলে যেন আমি পার্ট টাইম জব পেতে যেন সুবিধা হয়। সরকারিভাবে আই এম জাপানে একটা প্রোগ্রাম হয়, সেখানে যদি আমরা কোয়ালিফাই হই তাহলে দেন আমাদের সম্পূর্ণ ফ্রিতে নিবে। ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। তবে পূরণ করতে হবে কিছু শর্ত, যার মধ্যে লেভেল N5 কিংবা জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। আর 18 থেকে 30 বছর বয়সীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে SSC। দেশটিতে কর্মী পাঠাতে 92টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু তাদের মধ্যে 62টি প্রতিষ্ঠান পাঠাতে পারেনি একজন কর্মীও। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা আছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ল্যাঙ্গুয়েজের উপর খুবই জোর দিয়েছি এবং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের যে টিটিসি, মানে আনুমানিক 35টা টিটিসিতে কিন্তু আমাদের এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু আছে। দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছেন আসিফ মুনির। তার মতে জাপানের শ্রমবাজারের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে না পারার দায় আছে সরকারের। জাপান হয়তো মোটামুটি প্রস্তুত,
নীতিগতভাবে আমাদের এখান থেকে মানুষ নিতে, কিন্তু দক্ষ মানুষ পাঠানোটা কঠিন হয়ে যাচ্ছে। এখানে হয়তো কিছুটা সিদ্ধান্তহীনতার জায়গায় কাজ করছে। এই তৎপর হওয়ার ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা টার্গেট দেওয়া যেতে পারে, যে আগামী 1 মাসের মধ্যে কি করা যেতে পারে, 2 মাসের মধ্যে কি করা যেতে পারে, 3 মাসের মধ্যে কি করা যেতে পারে, এবং সেটার রেজাল্টগুলো দেখতে চাওয়ার একটা জায়গা থাকতে পারে। আগামী 5 বছরে জাপানে 1 লাখ কর্মী পাঠাতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ সেল। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।